নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার অনুষ্ঠান হেলথলাইন। এবং হেলথলাইন আপনারা প্রত্যেকেই জানেন আমাদের বেঁচে থাকার অনুষ্ঠান, আমাদের সুস্থ থাকার এবং আমাদের জীবন ধারণকে সুন্দর করার অনুষ্ঠান হেলথলাইন। আর বিশেষ করে এই হেলথলাইন অনুষ্ঠানে আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে থাকি এবং প্রখ্যাত চিকিৎসকদের আমরা আমাদের এই অতিথির আসনে নিয়ে আসতে পারি। বিশেষ করে বলবো যে যেহেতু আজকের বিষয়বস্তু খুব গুরুত্বপূর্ণ, আজকে যা বিষয় তা হচ্ছে হেলদি ব্রেইন অ্যান্ড ওয়ার্ল্ড ব্রেইন ডে। মস্তিষ্ক ভালো রাখুন। কিভাবে ভালো রাখবেন মস্তিষ্ক, কি কি রোগ হয়, কোন কোন রোগে আক্রান্ত হয় মস্তিষ্ক, আমরা এই নিয়ে আলোচনা করব এবং সুস্থ থাকার উপায় কি থাকছে আমাদের, এই সমস্ত রোগের উপসর্গই বা কি এবং উপশমও বা কি, সব নিয়েই থাকবো আলোচনা। এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে এই অনুষ্ঠানে আমাদের অতিথির আসনে রয়েছেন প্রখ্যাত চিকিৎসক, কনসালটেন্ট নিউরোলজিস্ট ডক্টর অংশু সেন। অনেক অনেক স্বাগত রাখছেন অনুষ্ঠানে আসার জন্য। আপনারা রয়েছেন আমাদের সঙ্গে অবশ্যই অনুষ্ঠানে আলোচনার সঙ্গে। আজকে যে বিষয়বস্তু এই নিয়ে আমরা থাকবো কিন্তু আজকে বিস্তারিত আলোচনায়। একদম ডাক্তারবাবুর কাছে যাব যে আজকে যেহেতু খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, হেলদি ব্রেইন অ্যান্ড ওয়ার্ল্ড ব্রেইন ডে। সবার আগে বলবো এই যে ওয়ার্ল্ড ব্রেইন ডে 22শে জুলাই, ওয়ার্ল্ড ব্রেইন ডে মানে আমরা একটা স্লোগানের কথা ভাবি। এবারে স্লোগান কি 2025-এ? হ্যাঁ, এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ একটা ক্যাপশন বা স্লোগান থাকলে সহজেই আমাদের মন আকৃষ্ট হয়। এবারের আমাদের স্লোগান হলো হেলদি ব্রেন ফর অল। বাহ, খুব সকলের জন্য, যেমন হেলথ ফর অল আমাদের যেমন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ছিল, সেরকম এমনি হেলদি ব্রেন ফর অল। সেই ব্রেনটাকে সুস্থ রাখার জন্য আমাদের যে সমস্ত কর্মসূচি বা যে সমস্ত নিয়ম মেনে চলে থাকার যে প্রণালী, সেগুলো আমাদের আয়ত্ত করতে হবে এবং এই নিয়ে আমাদের সচেতনতা বৃদ্ধি করতে হবে। কেননা সচেতনতা খুব ইম্পর্টেন্ট। এই জন্য গুরুত্বপূর্ণ যে ব্রেন যে কত গুরুত্বপূর্ণ আমাদের শরীরে। যখন আমরা যেমন বুঝতে পারি দাঁত থাকলে দাঁতের মর্যাদা বুঝি না, সেমনি ব্রেন খারাপ না হলে হয়তো ব্রেনের মর্যাদা আমরা বুঝি না। সুতরাং ব্রেনটা এমন একটা জিনিস যে আমরা ব্রেন দিয়েই তো আমরা কাজ করছি, ব্রেনই আমাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে সঞ্চালন করছে, আমাদের হার্টবিট নিয়ন্ত্রণ করছে, আমাদের সমস্ত কিছু নিয়ন্ত্রণ করার মতো ব্রেনই করছে। কিন্তু ব্রেন যদি কোনো সময় এই ছন্দের কোনো ছন্দ পতন হয়, তখনও কিন্তু একটা সমস্যার সৃষ্টি হয়। সেই সমস্যা যাতে আগে থেকে আমরা টের পেতে পারি বা পূর্বাভাস পেতে পারি, এবং যদি কখনো এরকম হয় যে ছন্দপতন হলো বা আমরা রোগে আক্রান্ত হলাম, তখন কি করব এবং পরবর্তী সময় আমরা কি করব, এবং যাতে এগুলো আবার পরবর্তী সময় আবার না হয় তার জন্য কি করব, এই প্রণালীগুলো বা এই সচেতনতা বৃদ্ধি করার জন্য কিন্তু ওয়ার্ল্ড ব্রেন ডে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একদমই তাই। আমাদের সবার আগে জানা দরকার যে এই যে ব্রেন, হিউম্যান কম্পিউটার আমরা বলে থাকি, তো এই ব্রেন যার কার্যকারিতা মারাত্মক, এর কি কি অসুখ হয় বা মানে কোন কোন অসুখে আক্রান্ত হয়? হ্যাঁ, ঠিক। আসলে ব্রেন হচ্ছে এমন একটা জিনিস যে এখানে তার বিভিন্ন পার্ট রয়েছে, অ্যানাটমিক্যাল পার্ট রয়েছে, এবং তার পার্টসও রয়েছে এবং বিভিন্ন পাথওয়েজ রয়েছে। এবং এটা আমরা যদি ভাবি যে 4টে লোব যে ব্রেনে রয়েছে, ফ্রন্টাল লোব, প্যারিটাল লোব, টেম্পোরাল লোব, অক্সিপিটাল লোব, এই লোবগুলোর বিভিন্ন ফাংশন রয়েছে এবং সেই দেখা গেছে যে বিভিন্ন লোবের বিভিন্ন রকম ফাংশন, এবং এগুলো কিন্তু একই সূত্রে বাঁধা, মানে এক আলোকের সূত্রে গাঁথা, যেমন রবীন্দ্রনাথের কথাই রয়েছে, সমস্ত একদম পরস্পরের সঙ্গে হাত ধরাধরি করে চলে। কোনো একটা পার্টের যদি অ্যাফেকশন হয়, তার মানে ব্রেনটা কিন্তু তার ক্ষমতাটা হারিয়ে ফেলবে, এবং করেসপন্ডিংলি অন্য ব্রেনটাও কিন্তু সেই সঙ্গে পার্ট বা অন্য লোকটাও কিন্তু অ্যাফেক্টেড হতে পারে, বিকজ অফ দ্য নিউরাল নেটওয়ার্ক। একটা নিউরনের সঙ্গে একদম জড়াজড়ি করে রয়েছে। এবং যে কমন অসুখগুলো আমরা দেখে থাকি যে ব্রেনে অসুখে আক্রান্ত হলে, সবচেয়ে প্রথম আমি বলবো যে স্ট্রোক। এটা আমার একটা মারাত্মক ব্যাধি, যেটা একটা মহামারীর আকার ধারণ করেছে। তারপরে বলবো পার্কিনসন্স ডিজিজ, অ্যালজাইমার্স ডিজিজ, আর ডিমেনশিয়া, এপিলেপসি, বিভিন্ন ধরনের অসুখ। এছাড়া ট্রমাটিক ব্রেন ইনজুরি, মাল্টিপল স্ক্লেরোসিস আছে। কিন্তু বিভিন্ন যে অসুখগুলো, এই বিভিন্ন অসুখের কিন্তু বিভিন্ন রকম উপসর্গ। এই যে উপসর্গগুলো সম্বন্ধে যদি আমরা সচেতন হই, তাহলে আমরা বুঝবো যে কখন আমাদের চিকিৎসা কেন্দ্রে পৌঁছাতে হবে এবং যথাযথ চিকিৎসা আমাদের সঙ্গে সঙ্গে গ্রহণ করতে হবে। এটা খুব দামি কথা রাখতে হবে যে আমরা সাধারণ মানুষ
উপসর্গ মোটামুটি যদি একটা বেসিক নলেজ থাকে যে এটা কিছু একটা সমস্যা হতে চলেছে, আমরা দ্রুততার সঙ্গে কিন্তু চিকিৎসকের কাছে চলে যাবো। ইম্পর্টেন্ট। সমস্যা হচ্ছে যে আমরা নিজেরা ডিসাইড করি যে এর বোধহয় এই সমস্যাটা হচ্ছে, ও কোনো অসুবিধা হবে না, তুমি একটা ওষুধ খেয়ে নাও। আমাদের তো একটা বাজে অভ্যেস আছে, যাতায়াতের পথে ওষুধ খাই। সেই জায়গা থেকে যদি স্ট্রোকের প্রসঙ্গেই আসি, প্রথমেই এই স্ট্রোকের বেসিক উপসর্গগুলো কি দেখা যায়? এখন স্ট্রোক কথাটা মানে বুঝতে হবে এটা ব্রেন অ্যাটাক, এটা হার্ট অ্যাটাক না। ব্রেনের মধ্যে রক্ত সঞ্চালন যদি কোনো সময় ব্যাহত হয় তাহলে কিন্তু এই স্নায়বিক রোগটা দেখতে পাওয়া যায়। তার দু ধরনের স্ট্রোক হয়, একটা হচ্ছে ইস্কেমিক স্ট্রোক, যখন রক্ত চলাচল বন্ধ হয়ে যাচ্ছে, এবং একটা হচ্ছে এমার্জেন্সি স্ট্রোক, যখন রক্তনালী ফেটে গিয়ে রক্তক্ষরণ হচ্ছে। প্রথম মনে রাখতে হবে যে যদি ইস্কেমিক স্ট্রোক হয়, অর্থাৎ রক্ত চলাচল কমে গেছে বা ব্যাহত হয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের প্রথম 3 থেকে 4.5 ঘন্টার মধ্যে আমাদের চিকিৎসা ক্ষেত্রে পৌঁছাতেই হবে। তার কারণ হচ্ছে এটাকে গোল্ডেন পিরিয়ড অফ থ্রোম্বোলাইসিস বলা হয়। কারণ এই সময় যদি কোনো ক্লট থাকে তাহলে সেই ক্লটটাকে রিমুভ করার জন্য আইভি থ্রোম্বোলাইসিস বলে একটা চিকিৎসা রয়েছে, তার ফলে ক্লটটাকে আমরা রিমুভ করতে পারি। সেই এত ইম্পর্টেন্ট। সেই জন্য কীভাবে বুঝবো যে আমি স্ট্রোকে আক্রান্ত হয়েছি? একটা যদি আমি নেমোনিক হিসেবে বি ফাস্ট। বি মানে বডি ব্যালেন্স। যদি কারো দেখা যাচ্ছে ব্যালেন্সের সমস্যা হচ্ছে, হঠাৎ শুরু হলো। এ মানে যদি আর্ম, কোনো একটা দিকে হাত উইক হয়ে গেল। এফ, যদি কোনো দিকে মুখ বেঁকে গেল, ফেস বেঁকে গেল। সি, এবং তার সাথে যদি দেখা যাচ্ছে যে তার স্পিচ। এস, তার কথা জড়তা এলো বা কথার কোনো রকম মাফলড হয়ে গেল। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, বি ফার্স্টের টিটা হলো হচ্ছে টাইম। এই টাইমটা খুব গুরুত্বপূর্ণ। এই টাইমটা যে এত গুরুত্বপূর্ণ, সেই জন্য মানুষকে সচেতন করা। যদি এই যে ব্যালেন্স, আর্ম উইকনেস বা লেগ উইকনেস, কথা জড়িয়ে যাওয়া, এই যে একটাও বা কোনোরকমভাবে অন্য উপসর্গের মধ্যে চোখে কম দেখতে পাওয়া বা গা গুলানো ভাব যদি থাকে বা মাথা ঘোরা থাকে, দেরি না করে সঙ্গে সঙ্গে চিকিৎসা কেন্দ্রে চলে আসা। কেননা তাহলে আমার যে গুরুত্বপূর্ণ সময়টা পাবো বা যদি না পাই, তাহলে কিন্তু আমাদের থ্রোম্বোলাইসিস করা যাবে না, এবং যেখানে রক্তনালীটা ব্লক হয়ে গেছে সেই ক্লটটাকে আমরা রিমুভ করতে পারবো না। যদি এই সময় থ্রোম্বোলাইসিস পিরিয়ডের মধ্যে চলে আসতে পারি, তাহলে ক্লটটা রিমুভ করা গেল, তাকে আইভি থ্রোম্বোলাইসিস বলা হয়। এবং তারপরেও যদি দেখা যাচ্ছে ক্লটটা রিমুভ হয়নি, ইনজেকশন দেওয়ার পরে তার আলাদা নতুন চিকিৎসা রয়েছে, থ্রোম্বেক্টমি বলা হয়। আর্টারির মধ্যে ঢুকিয়ে আমরা ক্লটটাকে বার করে নিয়ে আসতে পারি। এটা নতুন চিকিৎসা, থ্রোম্বেক্টমি বলা হয়। সুতরাং এইভাবে কিন্তু আমরা আর্টেরিয়াল থ্রোম্বেক্টমি। সুতরাং আমাকে জানতে হবে যে কি উপসর্গ আমার হয়েছে, তবেই তো আমি বুঝবো যে আমি রোগে আক্রান্ত হয়েছি। তাহলে মাথা ঘুরলে বা হাত উইক হয়ে গেলে ভাবো স্পন্ডিলাইসিসের ব্যথা হতে পারে, বা জিঞ্জিভ্যাল স্পন্ডিলাইসিসের ব্যথা হতে পারে। কথা জড়িয়ে গেছে, হয়তো আমি খুব স্ট্রেস রয়েছে, তার জন্য আমার এরকম হচ্ছে। ব্যালেন্স হচ্ছে, অনেকে আমাকে বলতে পারেন যে আমি হয়তো একটু ওভার ওয়ার্ক বা সেই জন্য মাথা ঘুরছে বলে ব্যালেন্স কমে গেছে। কিন্তু এই উপসর্গগুলো এক বা একাধিক যদি থাকে, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে আমাকে সচেতন হতে হবে এবং সঙ্গে সঙ্গে দ্রুততার সঙ্গে চিকিৎসকের কাছে দৌড়াতে হবে। এই জন্য দরকার যে এই তাড়াতাড়ি এই টাইম পিরিয়ডটা এত ইম্পর্টেন্ট। কারণ এরপরে গেলে হয়তো সেই যে থ্রোম্বোলাইসিস পিরিয়ডটা অতটা কিন্তু তার যে দক্ষতা বা যে এই ধরনের কার্যকারিতা সেটা কিন্তু আর থাকে না। সুতরাং আমাকে সময়ের মধ্যে পৌঁছালে হয়তো আমি একটা পক্ষাঘাত আমি প্রিভেন্ট করতে পারি, প্যারালাইসিস প্রিভেন্ট করতে পারি। সেই জন্য আমাকে কিন্তু এই সচেতনতাটা আমার মধ্যে থাকা দরকার। এই যে একটা কথা আপনি একটু আগে বলেছেন যে এই যে স্ট্রোক, ব্রেন স্ট্রোক, এই স্ট্রোকটা এখন মহামারীর মতো হয়ে গেছে। এত আপনি পেশেন্ট হ্যান্ডেল করেন প্রত্যেকটা সময়, কেন এই প্রবলেমটা হচ্ছে? এটা কি আমাদের মানে অন্য কোনো রকম শারীরিক অসুস্থতার জন্য কি আমাদের ব্রেন এফেক্ট করছে, না কেনই বা এই রোগটার প্রকোপ এত বাড়ছে? ঠিক, আগে দেখা যেত স্ট্রোক বয়সকালে হয় বা মধ্যবর্তী বয়স্ক লোকদের হয়। এখন ইয়াং জেনারেশনের মধ্যেও কিন্তু স্ট্রোকের প্রবণতা দেখা গেছে, এবং প্রায়শই আমরা স্ট্রোক ইন ইয়াং আমরা এই ধরনের সমস্যা ফেস করে থাকি। এখন কমনেস্ট কজ অফ স্ট্রোক যদি বলা হয়, নাম্বার 1 বলবো উচ্চ রক্তচাপ, হাইপার টেনশন। অনেক সময় আমরা দেখি রক্তচাপ আমরা ঠিকমতো মেজারই করি না। প্রেশার আছে, হয় প্রেশার রেগুলারলি মাপা হয় না, অথবা প্রেশার নেই বা প্রেশার আছে সেই বিষয়ে কোনো আমাদের সচেতনতা নেই। আমরা প্রেশার রেগুলার দেখাই না, কখনো দেখানো হয়নি। হয়তো মাথা ব্যথা করছে, একটা মাথা ব্যথার ওষুধ খেয়ে নিলাম, কিন্তু মাথা ব্যথা যে হচ্ছে তার কারণ যে একটা উচ্চ রক্তচাপ হতে পারে সেটা কিন্তু আমাদের খেয়াল রাখা দরকার। সেই রকমভাবে ডায়াবেটিস, ডিসলিপিডিমিয়া, রক্তে যদি কোলেস্ট্রল পরিমাণ বেশি থাকে,
ঠিক মতো শারীরিক পরিশ্রম না করা এবং অনিয়ন্ত্রিত জীবনযাত্রা, বেশি পরিমাণে জাঙ্ক ফুড খেয়ে নেওয়া, এক্সারসাইজ না করা, অনিদ্রা, মানসিক চাপ এবং স্ট্রং ফ্যামিলি হিস্ট্রি সবগুলোই কিন্তু স্ট্রোকের একটা কন্ট্রিবিউটিং ফ্যাক্টর, রিস্ক ফ্যাক্টর ফর স্ট্রোক যদি আমরা বলি এগুলো। এবং স্ট্রোক ইজ এ জেনেটিক ডিজিজ, সবসময় কিন্তু কারণ খুঁজে পাওয়া যায় না যে আমরা এই সমস্যাগুলো থাকলেই স্ট্রোক হবে। এবং ইয়াং জেনারেশনের মধ্যে অন্যান্য কারণ আমরা দেখতে পেয়েছি যে ভাস্কুলাইটিস, মোয়া ডিজিজ, হ্যাঁ, হার্ট থেকে অনেক সময় ক্লট মাথায় চলে যেতে বলে, কার্ডিও এম্বলিক স্ট্রোক। সুতরাং আমাদের স্ট্রোক হওয়ার পর চিকিৎসা যেমন দরকার দ্রুততার সঙ্গে, সেরকম কী কারণে স্ট্রোক হয়েছে সেটাও কিন্তু অনুসন্ধান করতে হবে, কেননা তো পরবর্তী সময় আমরা এই স্ট্রোকটাকে সেকেন্ডারি প্রিভেনশনটা আমরা করতে পারবো না। সো স্ট্রোকের কারণ অনুসন্ধান করতে হবে, সাইমালটেনিয়াসলি স্ট্রোকের যে আক্রান্ত হল যিনি তার চিকিৎসা শুরু করতে হবে যত তাড়াতাড়ি সম্ভব, এবং পরবর্তীকালে যেই স্ট্রোকে যে কমপ্লিকেশন হয় সেই জন্য তার যথাযথ পুনর্বাসন বা ফিজিক্যাল রিহ্যাবিলিটেশন ইকুয়ালি ইম্পর্টেন্ট। আমাদের এখন বিশেষ করে আমরা দেখেছি যে ব্রেইন ইনজুরি বা হেড ইনজুরি এই ধরনের ঘটনা প্রায়শই ঘটছে। এই ক্ষেত্রেও কি একটা মারাত্মক প্রভাব পড়তে পারে, বা এটার ক্ষেত্রে আমরা কি করি বা বেরিয়ে আসবো? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখন রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট তো যে কোনো সময় বজ্রপাতের মতো, বিনা মেঘে বজ্রপাতের মতোই হতে পারে, বোল্ট ফ্রম দ্য ব্লু। সেই ক্ষেত্রে কিন্তু দেখতে হবে যে কি অবস্থায় পেশেন্ট এসেছে এবং যত তাড়াতাড়ি সম্ভব একটা নিউরো ইমেজিং করে দরকার হলে তার সার্জিক্যাল ট্রিটমেন্ট যত তাড়াতাড়ি সম্ভব করে ফেলা। তার অনেক ধরনের পদ্ধতি আছে, এই কোনখানে তার রক্তক্ষরণ হয়েছে বা কতটা ড্যামেজ হয়েছে সেটা দেখে ঠিক করা। এবং পরবর্তী সময় যদি এগুলো ঠিক মতো চিকিৎসা না হয়, তারা কিন্তু অনেক ধরনের তার সাইড এফেক্ট বা সিকুয়েলি থাকতে পারে, লং টার্ম তার কমপ্লিকেশন হতে পারে, তেমন ভুলে যাওয়া, হাইড্রোকেফালাস, ইনফেকশন, মেনিনজাইটিস, অনেক ধরনের সমস্যা, কনভালশন, রেগুলার এই ধরনের সমস্যা, হাঁটা চলার ক্ষমতা, কথা জড়িয়ে যাওয়া, ঠিকমতো কথা বলতে না পারা, চোখে দৃষ্টিশক্তি চলে যাওয়া, অনেক ধরনের সমস্যা হতে পারে। তা ডিপেন্ড করছে কোন পার্ট অফ দ্য ব্রেন অ্যাফেক্ট হচ্ছে। যে আমি বললাম যে ব্রেনে 4টে লোব আছে এবং প্রত্যেকটা লোব কিন্তু নিজেদের সাথে কানেকশন রয়েছে। সুতরাং আমাদের খুব কেয়ারফুলি একটা নিউরোলজিক্যালি এক্সামিনেশন করে তার সিটি স্ক্যান করে যথাযথ সম্ভব তাড়াতাড়ি সম্ভব আমাদের নিউরোসার্জনের সাথে কথা বলে সেটাকে দরকার হলে অপারেশনে সাহায্য নিতে হতে পারে। আরেকটা কথা বলবো ডাক্তারবাবু, সেটা হচ্ছে যে এই যে ব্রেইনের বিভিন্ন অসুখের মধ্যে যেমন স্ট্রোকের কথা বলছিলেন, আরেকটি কথা আপনি বলেছেন যে পার্কিনসনের সমস্যা। এই যে কম্পবার আমার সবসময় শিভারিং হচ্ছে, এইটা কি ধরনের রোগ এবং আমরা কি করতে? ঠিক, এটা পার্কিনসন ডিজিজ হচ্ছে একটা মুভমেন্ট ডিসঅর্ডার। পার্কিনসন ডিজিজে যেটা হয় সেই ক্ষেত্রে অনেক সময় আমাদের হাত কাঁপলে মনে হয় ঠিক আছে আমাদের টেনশন হয়েছে বা আমরা কোনো ইনহেলার নিচ্ছি বা কোনো ওষুধ খাচ্ছি, তার পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, নিশ্চয়ই সেগুলো হতে তো পারি, ডেফিনেটলি। কিন্তু দেখতে হবে যে তার সাথে অনেক সময় চলার গতি কমে যাচ্ছে, হ্যাঁ, এবং দেখা যাচ্ছে যে গতিটা আস্তে আস্তে কমছে, পুজো হয়ে যাচ্ছেন কেউ, এবং বসে থাকতে থাকতে হাত কাঁপছে। এই যে কম্বিনেশন, যে এতগুলো উপসর্গের যে এক বা একাধিক উপসর্গ, এবং আস্তে আস্তে মাঝে মাঝে দেখা গেল যে প্রায়শই পড়ে যাচ্ছেন, হ্যাঁ, এই যে একটা পশ্চারাল ইনস্টেবিলিটি, প্রথমেই না, যত দিন গড়াচ্ছে আস্তে আস্তে ব্যালেন্স চলে যাচ্ছে, এই সমস্ত মিলিয়ে বা এক বা একাধিক উপসর্গ মিলিয়ে পার্কিনসন ডিজিজের কিন্তু একটা যে অসুখটা তার আমরা ডায়াগনোসিস বা শনাক্তকরণ করতে পারি। সুতরাং এই এক বা একাধিক উপসর্গ যদি কারো থাকে, তার পার্কিনসন ডিজিজ আক্রান্ত হয়েছে বলে ভাবতে হবে এবং তখন তার চিকিৎসা শুরু করতে হবে। এবং এই ক্ষেত্রে অবশ্যই আমরা একটা নিউরো ইমেজিং অফ দ্য ব্রেন করে দেখে নেব যে এর কোনো সেকেন্ডারি কজ আছে কিনা, যে অন্যান্য কোনো পার্টিকুলার পার্ট অফ দ্য ব্রেনের অ্যাফেকশনের জন্য এটা হয়েছে কিনা, বা কোনো স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটি ইন দ্য ব্রেন আছে নাকি সেটা দেখে তারপর আমরা পার্কিনসন ডিজিজ ডায়াগনোসিস করব। এছাড়া অন্যান্য ধরনের স্ক্যান আছে, ড্যাট স্ক্যান, অনেক ধরনের স্ক্যান রয়েছে। এই ধরনের পরীক্ষাগুলো করে আমরা একটা অসুখের শনাক্তকরণ করতে পারি এবং যথাযথ চিকিৎসা শুরু করতে হবে। মনে রাখতে হবে স্টিচ ইন টাইম সেভস নাই। যত তাড়াতাড়ি আমরা অসুখের চিকিৎসা শুরু করব তত তাড়াতাড়ি আমরা ফল ভালো পাবো। একদম। পার্কিনসনের ক্ষেত্রেও কিন্তু আমরা এখন কোনো এজ ব্যারিয়ার দেখি না, যে কোনো রকম বয়সে এখন সাডেনলি অল্প বয়সের মানুষের মধ্যে পার্কিনসনের রোগ দেখা যাচ্ছে, পরবর্তীকালে দেখা যাচ্ছে সে হোল্ড করতে পারছে না, তার বডি ব্যালেন্স থাকছে না, দেখা যাচ্ছে ট্রিটমেন্ট করতে গিয়ে যে তার পার্কিনসন হয়েছে। এবারে আমার চিকিৎসা পদ্ধতি এবং তার সঙ্গে সঙ্গে সমান তালে
পেশেন্টের একটা ইনভলভমেন্ট চিকিৎসায় সেটা কতটা গুরুত্বপূর্ণ? প্রথমে যেটা আমি আগেও বলেছি যে এই উপসর্গগুলো যদি সচেতনতা বৃদ্ধি করা যায় তাহলেই আমরা আরো বেশি কেয়ারফুল হব যে আমাদের এই অসুখ আক্রান্ত হয়েছি। এবং যে পার্কিনসন ডিজিজ যে বয়সকালের অসুখ সেটা আমরা জানি, কিন্তু যে ইয়াং জেনারেশনের মধ্যে যে আর্লি অনসেট পার্কিনসন ডিজিজ তার অনেক অন্যান্য কারণও দেখতে পাওয়া যায়, যেমন উইলসনস ডিজিজ থাকতে পারে এবং হান্টিংটন ডিজিজ থাকতে পারে, আরও অনেক ধরনের ডিফারেন্ট টাইপস অফ আমাদের মেটাবলিক প্রবলেম থাকতে পারে। সেগুলো অ্যানালিসিস করে আমাদের দেখতে হবে যে কী কারণে পার্কিনসন ডিজিজ, জেনেটিক কোনো কজ আছে নাকি সে দেখতে হবে। সুতরাং জেনেটিক ফ্যাক্টর ইজ ভেরি ইম্পর্টেন্ট এবং অন্যান্য যে বায়োকেমিক্যাল বা মেটাবলিক প্যারামিটার সেগুলো কারণ অনুসন্ধান করে সেকেন্ডারি পার্কিনসন ডিজিজ আমাদের অনুসন্ধান করতে হবে। একটা এন্টিটি আছে, তাকে বলা হয় নর্মাল প্রেশার হাইড্রোকেফালাস। সেখানে ব্রেনের ভেন্ট্রিকলের মধ্যে জল জমার জন্য হাঁটার ক্ষমতা বা স্পিড কমে যাচ্ছে, অ্যাট দ্য সেম টাইম পেচ্ছাপ ধরে রাখতে অসুবিধা হয় এবং মেমোরি ইম্পেয়ারমেন্ট হয়। সেই ক্ষেত্রে কিন্তু দেখা গেছে যে কোনো সময় আমরা একটা জলটা বার করতে পারি বা আমরা যদি সিএসএফ সেরিব্রোস্পাইনাল ফ্লুইডটার আমরা পরপর কিছুদিন জল বার করে তার পরীক্ষা করে দেখি যে হাঁটাটা কতটা ইমপ্রুভমেন্ট হয়েছে এবং সেই অনুসারে যদি একটা শান্ট বসিয়ে দিতে পারি, ভেন্ট্রিকুলো পেরিটোনিয়াল শান্ট বা যে ভেন্ট্রিকুলের জলটা জমা ছিল পেরিটোনিয়ামের সাথে কানেক্ট করে দিতে পারি, কোনো কোনো ক্ষেত্রে কিন্তু তার হাঁটার ইমপ্রুভমেন্ট হতে পারে। সুতরাং আমাকে এই সমস্যার এই ধরনের চিন্তাটা মাথায় রাখতে হবে। একটা অসুখ আছে তাকে বলে ইডিওপ্যাথিক পার্কিনসন্স ডিজিজ, আর যে অন্যান্য কারণে পার্কিনসন্স ডিজিজ হয় সেটাও আমাদের বার করতে হবে। এছাড়া একটা এন্টিটি আছে তাকে বলে অ্যাটিপিক্যাল পার্কিনসনিজম। সেই ক্ষেত্রে কি হয়, সেই ক্ষেত্রে পার্কিনসন্সের সব উপসর্গগুলো থাকলেও পার্কিনসন্স ডিজিজ যেমন ওষুধে ভালো রেসপন্ড করে, যে লিভোডোপা কার্বিডোপা কম্বিনেশন ইমপ্রুভ করে, এই অসুখটা অ্যাটিপিক্যাল পার্কিনসন ডিজিজ কিন্তু এই লিভোডোপাতে ভালো রেসপন্ড করে না। সুতরাং তার কিছু কিছু চিহ্ন রয়েছে পার্কিনসন্সের মতো, কিন্তু ঠিক পার্কিনসন্স অসুখটা যেমন লিভোডোপাতে ভালো রেসপন্ড করে, এর রেসপন্সটা কিন্তু অনেকটা অপেক্ষাকৃত কম। যেমন একটা প্রোগ্রেসিভ সুপ্রোনিকুলার পলসি, কর্টিকোবেসাল গ্যাংলিয়ান ডিজেনারেশন, মাল্টিপল সিস্টেম অ্যাট্রফি, বিভিন্ন ধরনের অসুখ রয়েছে যেগুলো ক্ষেত্রে কিন্তু আমাদের সেই ক্ষেত্রে ওষুধ ছাড়াও তার বিভিন্ন যে উপসর্গ হলো, কারো খাবার গিলতে অসুবিধা হচ্ছে, কারো নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছে, সেই ক্ষেত্রে আমাদের সেই উপসর্গগুলোর কিন্তু নিরাময়ের ব্যবস্থা করতে হবে। কারো আবার ডায়ালস টু ফিডিং দরকার হতে পারে, কারো পেট টিউবের ব্যবস্থা করতে হতে পারে, কারো নিঃশ্বাসে কষ্ট হলে সে ভেন্টিলেটরি সাপোর্ট লাগতে পারে, পরবর্তী সময় ট্রেকোস্টমির সাহায্য লাগতে পারে। ব্যালেন্সের খুব সমস্যা হতে পারে কারো রিপিটেড ফল, পড়ে যাওয়ার জন্য কারো হয়তো মাথায় চোট লাগলো, কারো ফ্র্যাকচার ফিমার হলো, সেই পড়ে যাতে না যান তার জন্য তার সব 24 ঘন্টা তার অ্যাটেন্ডেন্ট রাখা, তার ঠিকমতো ব্যালেন্সিং এক্সারসাইজ করা, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সুতরাং আমাকে একটি অসুখ সম্বন্ধে সম্যকভাবে যদি বাড়ির লোককে এবং এবং আমরা জনস্বাস্থ্য সচেতনতার মাধ্যমে এটা আমরা মানুষকে জানাতে পারি, তাহলে সবাই কিন্তু এই বিষয়ে আরো বেশি অনেক বেশি তার অভিজ্ঞতা লাভ করবে, তাহলেই তারা ডাক্তারবাবুর কাছে আসতে পারবে এবং সময়টা কাজে লাগাতে পারবে। খুব ইম্পর্টেন্ট। ডিমেনশিয়া, এই রোগটির উপসর্গ কি কি দেখা যায়? হ্যাঁ, ডিমেনশিয়া আমাদের এখন তো একটা ভুলে যাওয়া মানে ডিমেনশিয়া না, আমরা তো প্রায়ই ভুলে যাই। রবীন্দ্রনাথ ঠাকুর একটা গান আছে, ভুলে যাই থেকে থেকে। সে ভুলে যাই থেকে থেকে আমরা সকলেই কোনো না কোনো সময় ভুলে যাই, কিন্তু সেই ভুলে যাওয়াটা কিন্তু তার এখন প্রকারভেদ রয়েছে। একটা আমরা যেরকম কমন যে ভুলে যাই সেটা পরীক্ষার সময় খুব টেনশনে ভুলে যাচ্ছে, সেটা এক ধরনের ভুলে যাওয়া। কিন্তু যখন প্যাথোলজিক্যাল একটা স্টেজ আসে তখন সত্যি সত্যি সেটা কিন্তু ডিমেনশিয়া বলে চিহ্নিত হয়। সেই ক্ষেত্রে শুধু ভুলে যাওয়া না, তার সাথে অন্যান্য উপসর্গ থাকে। যেমন আমরা রোজকার কাজ করতে আমাদের সাহায্য নিতে হয়, যাকে বলে অ্যাক্টিভিটিস অফ ডেইলি লিভিং, ল্যাঙ্গুয়েজ প্রবলেম, এবং চেনা মানুষকে ঠিক মতো চিনতে না পারা, নিজেকেও চিনতে না পারা, চেনা জায়গায় হারিয়ে যাওয়া, মনে সব জায়গায় অচেনা লাগছে, এবং যখন আরো বেশি অসুখটা এগোতে থাকে তখন সোশ্যাল ইনকন্টিনেন্স, যত্রতত্র ইউরিন বা স্টুল পাস করে ফেলা, এবং তার সাথে কোনো কোনো সময় বিহেভিয়ারাল চেঞ্জেস, ব্যবহারিক পরিবর্তন, অ্যাগ্রেশন, সাইকোসিস, হ্যালুসিনেশন, ডিলিউশন বা সন্দেহ প্রবণতা, এই ধরনের কিন্তু সমস্যা আসতে পারে। সুতরাং এই ক্ষেত্রে অনেক সময় প্রথম এটা সাইকিয়াট্রিক প্রবলেম বলে অনেকে ভুল করি আমরা, কিন্তু সেটা না। যদি ঠিক করতে আমরা হিস্ট্রি নিই, এবং নিউরোলজির ক্ষেত্রে হিস্ট্রি টেকিং একটা গুরুত্বপূর্ণ বিষয়। ঠিকমতো যদি হিস্ট্রি টেকিং নেওয়া হয়
তাহলে কিন্তু দেখা যাবে যে ডিমেনশিয়া কোন পর্যায়ে রয়েছে এবং তার যথাযথ চিকিৎসা নেওয়া এবং তার কোনো কারণ আছে নাকি। ডিমেনশিয়া আমরা জানি অ্যালজাইমার্স ডিজিজ, সেরকম যে বিশেষ কোনো চিকিৎসা দিয়ে এটাকে কিওর করা যাবে না, এটা এগোবে, উপসর্গগুলোকে আমরা কিছুটা আমরা কন্ট্রোলে আনতে পারি, কিন্তু এটা হচ্ছে প্রোগ্রেসিভ ডিজিজ, এটা একটা ডিজেনারেটিভ স্নায়বিক রোগ। কিন্তু এই যে উপসর্গগুলো, তার যে সমস্যাগুলো হচ্ছে মেমোরি প্রবলেম কিছুটা সলভ করা, কিছুটা তার যে সমস্যাগুলো পেচ্ছাপের সমস্যা, তার যে বিহেভিয়ারাল চেঞ্জেস, ডিলিউশন, হ্যালুসিনেশন, সাইকোসিস, ডিপ্রেশন, অ্যাজিটেশন, এগুলো আমরা কন্ট্রোলে আনা, দরকার হলে সাইকিয়াট্রিস্টের সাহায্য নেওয়া, কেয়ার গিভারদের সাহায্যে ওদেরকে ঠিক রাখা, এবং কেয়ার গিভারদেরও কিন্তু কাউন্সেলিং দরকার হয় যারা তার চিকিৎসা করছেন। এই সমস্ত মিলে কিন্তু একটা সবার সম্মিলিত প্রচেষ্টা লোককে আমরা ভালো রাখতে পারি। একদম। এপিলেপসি, এই রোগে আক্রান্ত বহু মানুষ রয়েছে এবং অনেক অল্প বয়সের মানুষও রয়েছেন, ছেলেমেয়েরাও রয়েছে। এটা সব থেকে মারাত্মক হয়ে যায় যে আননোন প্লেসে হয়ে গেল হঠাৎ করে এই ধরনের অ্যাটাক, এবং এখান থেকে আমরা কি করে বেরোতে পারি? বা সবার আগে বলবো, এরও কি কোনো উপসর্গ থাকে? হ্যাঁ, আমাকে জানতে হবে যে এপিলেপসি জিনিসটা কি, এটা মৃগী রোগ যাকে বলি, যে কনভালশন যাকে আমরা বলা হয়। এখন ঝটকা বা হাত পা খিচুনি, ঝাঁকুনি দিয়ে হলো অজ্ঞান হয়ে গেলাম, কেউ জিভ কেটে গেল, অসারে ইউরিন হয়ে গেল, পড়ে গেল দুমদাম, এরকম অনেক ধরনের সমস্যা নিয়ে আসতে পারে। অথবা অন্যান্য উপসর্গও আছে, তাকে আসলে চোখ সিল হয়ে গেল, অল্প বয়সী কারো, তাকে আমরা হাত থেকে পেনটা পড়ে গেল। আবার সকালে উঠে কারো খুব ঝাঁকুনি হলো, অল্প বয়সী কারো সকালে উঠে খুব হাত পা ঝাঁকুনি দিতে লাগলো, তাকে জুভেনাইল মায়োক্লোনিক এপিলেপসি, বিভিন্ন ধরনের এপিলেপসি রয়েছে। সে নিয়ে একটা আলাদা দিন কেন একটা মাস মানে শেষ হবে না, আলোচনা শেষ। মানে আমাদের জানতে হবে যে এপিলেপসি হলে আমাকে কি করতে হবে এবং এপিলেপসির কারণ নির্ধারণ করতে হবে, আমাকে হাসপাতালে কখন আনতে হবে। যদি দেখা যায় এপিলেপসি ক্রমাগত হয়েই যাচ্ছে, খিচুনি হয়েছে মোর দ্যান 3 to 5 মিনিটস, তখন আমাকে সঙ্গে সঙ্গে নিয়ে আসতে হবে, স্ট্যাটাস এপিলেপটিকাস বলা হয়। ইমিডিয়েটলি হাসপাতালে আনতে হবে এবং তখন তার যথাযথ চিকিৎসা নিতে হবে, এবং তখন তার চিকিৎসা শুরু করার সাথে সাথে কিন্তু আমার কারণ নির্ধারণ করতে হবে। এবং এই ক্ষেত্রে দেখা গেছে যে কোন রকম আগে এই ধরনের ঘটনা কখনো হয়েছিল কিনা, সে আগে তার এপিলেপসিতে আক্রান্ত ছিল কিনা, এবং ওষুধ ঠিকমতো খাওয়া হতো কিনা। কমন কারণ একটা হচ্ছে ওষুধ স্কিপ করে ফেলা, ঠিকমতো ওষুধ না খাওয়া, রাত জাগা, এবং কোনো ওষুধ আছে যেগুলো এপিলেপসি প্রেসিপিটেট করতে পারে, যেমন কুইনোলোন জাতীয় ওষুধ। পেট খারাপ হয়েছে, কার এপিলেপসি আছে, সে O2 খেয়ে বা ওফ্লক্সাসিন খেয়ে নিল, নরফ্লক্সাসিন খেয়ে নিল, সিপ্রোফ্লক্সাসিন খেয়ে নিল, সেই ক্ষেত্রে কিন্তু একটা ট্রিগার হতে পারে। বা অ্যামিট্রিপ্টিলিন জাতীয় ওষুধ খাওয়া হয়ে গেল, সেই ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা হতে পারে। কি কি ওষুধ খাওয়া হয়েছে, তারপর আগে এপিলেপসি অসুখ ছিল কিনা, ফ্যামিলি হিস্ট্রি আছে কিনা, এই ধরনের সমস্যা কিন্তু আমার জেনে এই ধরনের পেশেন্টদের সব ওষুধ খেতে পারবে না, কিছু কিছু ওষুধ বানা থাকে, সেইগুলো খেয়াল রাখতে হবে। এবং তার একটা হেলদি লাইফস্টাইল দরকার, খুব হেলদি স্লিপ সাইকেল খুব ইম্পর্টেন্ট, হেলথ হাইজিনটা, স্লিপ হাইজিনটা খুবই ইম্পর্টেন্ট। রেগুলারলি ওষুধ খাওয়া এবং তার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে নাকি সেটা খেয়াল রাখা, এবং পার্শ্ব প্রতিক্রিয়া হলে কখন আর ডাক্তারবাবুর কাছে আসতে হবে সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ। সচেতনতা, ব্রেনকে সুন্দর রাখবো, সুস্থ রাখবো, সেই ক্ষেত্রে আমাদের সচেতনতা বৃদ্ধির জন্য হলে কি কি করণীয়? এই যে ওয়ার্ল্ড ব্রেন ডে, অ্যাকচুয়ালি এটা ওয়ার্ল্ড ফেডারেশন অফ নিউরোলজির দ্বারাই প্রথম এটা কার্যকরিতা শুরু হয়। তো এইটা খুব ইম্পর্টেন্ট এই জন্য যে আমরা যদি ব্রেনের এই হেলদি ব্রেনটাকে আমরা যদি জানতে চাই, তাহলে আমাদের হেলদি লাইফস্টাইল মেনটেন করতে হবে। মানে হেলদি থাকতে গেলেই তবেই যদি থাকি তবেই আমরা হেলদি ব্রেন পাবো। তার মধ্যে প্রথমেই বলতে হবে যে খুব নিয়ন্ত্রিত জীবনযাত্রা, হেলদি লাইফস্টাইল। কি হতে হবে? সুষম খাদ্য গ্রহণ করা, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সম্পন্ন খাওয়া, যতটা সম্ভব ভাজা ভুজিয়ে খাওয়া এড়িয়ে চলা, রেগুলার এক্সারসাইজ করা, স্ট্রেস যতটা সম্ভব দূরে রাখা, ধূমপান বর্জন করা, এবং অ্যালকোহল থেকে যতটা সম্ভব নিজেকে দূরে রাখা যায় ততটাই ভালো। মেডিটেশন খুব ইম্পর্টেন্ট, মেডিটেশন করলে আমার মনে কনসেন্ট্রেশন বৃদ্ধি পায়। এবং রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা খুব ইম্পর্টেন্ট কথা, রক্তচাপ নিয়ন্ত্রণ রাখা, যেমন সুগার নিয়ন্ত্রণে রাখা, রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা, রেগুলার এক্সারসাইজ, 30 মিনিটস 5 days a week, ঘাম ঝরিয়ে এক্সারসাইজ করা, এবং পজিটিভ অ্যাটিটিউড টুয়ার্ডস লাইফ খুব ইম্পর্টেন্ট। এবং রেগুলারলি সোশ্যাল নেটওয়ার্কের মধ্যে নিজেকে জড়িয়ে রাখা বা সোশ্যালাইজেশন খুব ইম্পর্টেন্ট।
এবং রেগুলার ব্রেনের মস্তিষ্কের যেন চর্চা থাকে। আমরা জানি অলস মস্তিষ্ক শয়তানের রাস্তা না, সেরকম ভাবে ব্রেনটাকে সচল রাখার জন্য যে ক্রিয়েটিভিটি, যারা ক্রিয়েটিভিটির সাথে যুক্ত, গান বাজনার সাথে যুক্ত, আবৃত্তি, নাটক, ক্রসওয়ার্ড পাজল, শব্দ সন্ধান, ধাঁধা, এগুলো, এবং এই নিয়ে যদি কোনো ডিবেট হয় তাতে অংশগ্রহণ করা, তাতে শুধু মাথার যতটা ব্যবহার দরকার, যেমন আমাদের ফিজিক্যাল আমাদের এক্সারসাইজের মধ্যে দিয়ে আমরা ব্যায়াম করে আমাদের ঘাম ঝুটে ওজন কমাতে পারি, কিন্তু ব্রেনকে ভালো রাখতে গেলেও কিন্তু আমাদের এই ধরনের আমাদের নিয়মগুলো মেনে চললে আমরা ভালো থাকতে পারবো। এবং এখানে আরেকটা কথা বলি, ফলো আপের প্রসঙ্গটা বারবার করে চলে আসে, আসা উচিত, সেটা কতটা ইম্পর্টেন্ট? খুবই দরকার, কারণ যখন কেউ ভর্তি হন হাসপাতালে তার তো পরবর্তী সময় ফলো আপে আসতেই হবে তিনি কেমন আছেন দেখার জন্য, এবং ওষুধ খেয়ে তার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে কিনা সেটা দেখতে হবে। কেউ যদি স্ট্রোকে আক্রান্ত হন তার পরবর্তী সময় তার পুনর্বাসন বা রিহ্যাবিলিটেশন বা ফিজিওথেরাপি, সেটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এছাড়া যে ওষুধ খাওয়ার পর তার অন্যান্য কোনো যেমন সাইড এফেক্টের মধ্যে আমরা বেশিরভাগ সময় ভাবি যে হাত কাঁপা, ব্যথা, খেতে ইচ্ছা, খাওয়ার ক্ষুধা চলে যাওয়া, তেমনি তার মানসিক কোনো প্রকোপ পড়ছে কিনা ওষুধের সাইড এফেক্ট হিসেবে, কেমন যে কারো কারো ক্ষেত্রে ডিপ্রেশন হতে পারে, কারো কারো কনফিউশনাল স্টেট অ্যারাইজ করতে পারে, কারো কারো ক্ষেত্রে ল্যাক অফ কনসেন্ট্রেশন, মনোযোগের অভাব পরিলক্ষিত হতে পারে, এইগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। সেই ক্ষেত্রে আবার আমাদের ওষুধ অ্যাডজাস্ট করতে হতে পারে। আবার দেখা যাচ্ছে যদি কারো যদি ঠিক মতো ওষুধে পুরোপুরি রেসপন্ড না করে, সেই ক্ষেত্রে ওষুধের ডোজ অ্যাডজাস্ট করতে হবে, হয় বাড়াতে হবে বা অন্য ওষুধ যোগ করতে হবে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা দেবো যে এই সমস্ত অসুখের ক্ষেত্রে যে আরেকটা কথা খুব ইম্পর্টেন্ট, যেমন অটিজম, যেটা আমরা জানি যে অটিস্টিক চিলড্রেন হাইপার অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডারের ক্ষেত্রে এবং অটিজমের ক্ষেত্রে কিন্তু মিউজিক থেরাপি কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এবং স্ট্রোক, পার্কিনসন্স ডিজিজ, অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার, ডিপ্রেশন, এই প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু মিউজিক থেরাপির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। যেমন পার্কিনসন্স ডিজিজের ক্ষেত্রে আমরা মেলোডিক ইন্টোনেশন থেরাপি দিই, সেরকম ক্ষেত্রে আমরা স্ট্রোকের ক্ষেত্রে আমরা সেরকম আমরা স্পিচ থেরাপির মধ্যে দিয়ে আমরা আমাদের বিভিন্ন ধরনের স্পিচ থেরাপির মাধ্যমে আমরা মিউজিকের মাধ্যমে আমরা কিন্তু এই কথা বলার যারা শক্তি যারা হারিয়ে ফেলেছেন তাদের বাক শক্তি যাতে ফিরে আসতে পারে, এইভাবে কিন্তু আমাদের কানের শোনার মধ্যে যে সেরিব্রাল কর্টেক্সের যোগসূত্র রয়েছে সেই যোগসূত্রটা আবার আমরা নতুন করে স্থাপন করতে পারি। সুতরাং এইভাবে কিন্তু আমাদের মিউজিক থেরাপির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। যেমন ফিজিওথেরাপি চলবে সেরকমভাবে এই অন্যান্য থেরাপিও চলবে। অকুপেশনাল থেরাপি, গ্রুপ মিউজিক থেরাপির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে স্ট্রোকের ক্ষেত্রে, যাতে হ্যান্ড ডেক্সট্রিটি ইমপ্রুভ করে, অটিস্টিক চিলড্রেনদের ক্ষেত্রে, পার্কিনসন ডিজিজের ক্ষেত্রে। এবং দেখা গেছে যে ওষুধের সাথে সাথে ওষুধেরও তো কিছু লিমিটেশন থাকে, সাইড এফেক্ট থাকে, সুতরাং এগুলোরও কিন্তু একটা গুরুত্বপূর্ণ রোল রয়েছে। সুতরাং একটা জিনিস অবশ্যই বলবো যে আমরা এখনকার সময়ে দাঁড়িয়ে বলি আমরা আমাদের মানে সুপার অ্যাক্টিভ হয়ে গেছে আমাদের ব্রেন, আমরা ঘুমিয়ে থাকলেও আমাদের ব্রেন নাকি ওয়ার্ক করছে, মানে আমরা এতটাই ব্যস্ত, কিন্তু সুস্থ ব্রেন বা মস্তিষ্ক রাখাটা অত্যন্ত জরুরি, যাতে এই ধরনের রোগগুলোর থেকে, প্রকোপ থেকে আমরা অনেকটা দূরে বাঁচতে পারি এবং সঠিক টাইমে চিকিৎসকের পরামর্শ নিয়ে সুস্থ থাকতে পারি। আজকের আমাদের হাতে একেবারেই সময় নেই। অনেক অনেক ধন্যবাদ জানাবো ডাক্তারবাবুকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য, এবং ধন্যবাদ আপনাদের জানাই। নমস্কার।